আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা সরকার বিরোধী আন্দোলন যখন চূড়ান্ত গণ আন্দোলনের রূপ নেয়, সে সময় দেশটির অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের এক জটিল সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। তাদেরকে ধ্বংস হওয়া অর্থনীতিকে চাঙা করা, ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সহ দেশ পরিচালনার এক অসম্ভব দায়িত্ব কাঁধে নিতে হয়। গণ অভ্যুত্থান পরবর্তী গত এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে আশার আলো। এশিয়া টাইমসের লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের স্বৈরশাসনামলে বছরের পর বছর ধরে চলা ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং ব্যাপক নির্যাতন নিপীড়নে তরুণ প্রজন্মের সব সম্ভাবনাকে নস্যাৎ করে দেয়াসহ সবকিছু মিলেই দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কার্যত ভেঙে পড়েছিল। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার কারণে দেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ও প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছিল তলানিতে। গণ অভ্যুত্থানের পর পতিত সরকারের প্রতি অনুগত পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় অংশ কর্মস্থলে অনুপস্থিত ছিল। এই পরিস্থিতিতে দেশের বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করা এবং ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা ছিল এক অসম্ভব কাজ। এর সাথে যুক্ত হয় বৃহৎ প্রতিবেশী দেশ ও বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারতের অপতৎপরতা। পতিত ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বড় সমর্থক ও পৃষ্ঠপোষক ভারত শেখ হাসিনার নেতৃত্বে ১.৫ দশকের শাসনামলে বাংলাদেশে সীমাহীন প্রভাব বিস্তার করেছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়দাতা ভারতের নানা চক্রান্ত বাংলাদেশের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে। দিল্লি বাংলাদেশের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করা সহ নানাভাবে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করে। অধ্যাপক মোহাম্মদ ইলাহি তার নিবন্ধে বলেন, নানামুখী এই প্রতিবন্ধকতা সত্ত্বেও গত এক বছরে বাংলাদেশের অর্থনীতি সহ অনেক ক্ষেত্রের চিত্রই আগের চেয়ে অনেক উজ্জ্বল। নানা ক্ষেত্রেই এসেছে ব্যাপক পরিবর্তন। আন্তর্জাতিক অর্থনীতি এবং বাংলাদেশের রাজনীতির একজন বিশেষজ্ঞ হিসেবে আমি বিশ্বাস করি, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। যদিও এখনও অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী দিনে অত্যন্ত সতর্কতার সঙ্গে সব দিক সামলাতে হবে বাংলাদেশকে। গত বছরের আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের অনুরোধে ২০২৪ সালের ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সরকার গঠনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান, গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন এবং হাসিনার শাসনামলে সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা ছিল এই সরকারের কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য। অর্থনৈতিক ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নেতৃত্বে বিভিন্ন সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন শুরু হয়। বিশেষ করে ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো পর্যালোচনা করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এজন্য মুদ্রানীতিতে পরিবর্তন আনা হয় এবং অর্থনৈতিক সংকটে নিমজ্জিত ১১টি ব্যাংকের পরিচালনা বোর্ড পুনর্গঠন করে এগুলোকে গতিশীল করা হয়। রপ্তানি আয় বৃদ্ধি এবং রেমিটেন্সের প্রবাহ জোরদার হওয়া বৈদেশিক মুদ্রা রিজার্ভকে স্থিতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করে।
2024 সালের 31শে জুলাই যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $20.39 বিলিয়ন, 2025 সালে জুন মাসে তা $31 বিলিয়ন পৌঁছে যায়। অন্তর্বর্তী সরকার এই সময় আমদানি ব্যয় মিটিয়ে এবং পতিত ফ্যাসিড সরকারের আমলে করা বিদেশি ঋণের বিরাট অংশ পরিশোধ করার পরও রিজার্ভ স্থিতিশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ইউনূস সরকার এই সময়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও স্থিতিশীলতা আনতে সক্ষম হয়। 2024 সালের জুলাই মাসে যেখানে মূল্যস্ফীতি ছিল 12%, 2025 সালের মে মাসে তা 9% নেমে আসে। সরকার ম্যাক্রো অর্থনীতির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে 2024-25 অর্থ বছরে 3.9% প্রবৃদ্ধির হার অর্জনে সক্ষম হয়। সাম্প্রতিক মাসগুলোতে সরকার রাজনৈতিকভাবে সম্পৃক্ত শক্তিশালী ব্যবসায়ী সিন্ডিকেটের কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের প্রভাব কমাতে সক্ষম হয়। এই সিন্ডিকেট ফ্যাসিস্ট সরকারের আমলে বছরের পর বছর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য এবং সেবাসমূহ নিয়ন্ত্রণ করত। সরকার দুর্নীতিগ্রস্ত এসব ব্যবসায়ী নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এবং বাজারে নজরদারি বৃদ্ধি করে আগের পরিস্থিতিতে পরিবর্তন আনতে সক্ষম হয়। আগের বছরগুলোতে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য হু হু করে বেড়ে যেত, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় রমজান মাসে নিত্যপণ্যের মূল্য ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, যা বড় ধরনের স্বস্তি দিয়েছে তাদেরকে। ঈদুল আজহার সময়ও নিত্যপণ্যের মূল্য ছিল স্থিতিশীল, অথচ স্বৈরশাসন আমলের প্রতিটি ধর্মীয় উৎসবে জিনিসপত্রের দাম রাতারাতি বেড়ে যেত। কূটনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ইউনূস সরকার। চলতি বছরের মার্চ মাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশ সফর করার পরপরই মিয়ানমার সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, যাতে প্রায় 2 লাখ রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের কথা বলা হয়েছে। এছাড়া চীন সহ কয়েকটি দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হওয়া সত্ত্বেও ভারতের প্রভাবে হাসিনা সরকার চীনের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ক্ষমতা থেকে হাসিনার বিদায় চীনের সাথে বাণিজ্যিক সহ বহুমুখী সম্পর্ক উন্নয়নের পথ খুলে দিয়েছে বাংলাদেশের সামনে। গত মার্চ মাসে চীনে মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় সফরকালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী বেইজিংয়ের কাছ থেকে $2.1 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। এছাড়াও বিশ্বব্যাংক, IMF, ADB সহ আন্তর্জাতিক কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান এবং জাপান সরকারের সাথে ঋণ চুক্তি করেছে সরকার। ঋণের এই অর্থ বাজেটে গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রতি আর্থিক সমর্থন জোরদার করার পাশাপাশি অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও সরকার দেশে বিদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করে। গত এপ্রিল মাসে ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে সরকার, যাতে বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিনিধি সহ বিভিন্ন দেশের 400-র বেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এই সম্মেলন থেকে তাৎক্ষণিকভাবে $26 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া যায়। অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে অগ্রগতি অর্জন করা সত্ত্বেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বেশ কিছু চ্যালেঞ্জ সরকারের সামনে এখনও রয়ে গেছে, যা স্বল্প ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্ভাবনাকে হুমকির মুখে ফেলতে পারে। এগুলোর একটি হচ্ছে দেশে আইন শৃঙ্খলার উন্নতি করা, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নাজুক অবস্থায় রয়েছে। দেশের প্রধান রাজনৈতিক দল সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। একথা অনস্বীকার্য যে কোনো কার্যকর গণতান্ত্রিক ও আইনি ব্যবস্থা ছাড়া কোনো উন্নয়নই স্থিতিশীল করা সম্ভব হয় না, বরং সেগুলো স্বল্প মেয়াদেই হয়। তবে ইউনূস সরকার ইতিমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে।
আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনীতিক, ব্যবসায়ী, আমলা ও সরকারের সাথে সংশ্লিষ্ট নানা শ্রেণীর লোকজন $234 বিলিয়ন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউএই, কানাডা ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাচার করেছে। বিশাল অঙ্কের এই অর্থ বাংলাদেশের মোট বিদেশি ঋণের সমান। এই অর্থ ফেরত আনা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু অন্তর্বর্তী সরকার পাচার করা এই অর্থ ফেরত আনার ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে এখনও কার্যকর আলোচনায় যেতে পারেনি। অভ্যন্তরীণ এসব চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়েছে বিদেশি চাপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের ব্যাপারে আগ্রাসী নীতি অনুসরণ করছেন। বাংলাদেশের রপ্তানি পণ্যের ভারতে ট্রানজিট সুবিধা বাতিল, স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি নিষিদ্ধ করা সহ বাংলাদেশ বিরোধী নানা পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। একই সাথে ভারতের বাংলাভাষী মুসলিম নাগরিকদেরকে বাংলাদেশি হিসেবে আটক করে সীমান্তে এনে জড়ো করে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। এসব বিষয় নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এখন অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার প্রক্রিয়াগুলো সফলভাবে বাস্তবায়ন, আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে অসংখ্য মানুষকে নির্যাতন, নিপীড়ন ও গুম খুনের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।